পোশাক খাতে কাটছে না অস্থিরতা। আগামীতে কোনো কারখানা বন্ধ হলে সেটি অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি মালিকদের। এই শিল্প ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা। দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস। আশুলিয়াতে কালকে আমরা সবাই বলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, তারপরে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটির ব্যবস্থা নিব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বিএনপির সমাবেশ, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ ব্যক্তিকে ইসিতে নিয়োগের প্রস্তাব সুশীল সমাজের। আওয়ামী লীগকে ছাড়া অগ্রহণযোগ্য হবে না নির্বাচন, বললেন সংস্কার কমিশনের প্রধান। ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আর্থিক খাত সংস্কার নিয়ে হবে আলোচনা, জানালেন অর্থ উপদেষ্টা। এখনো তলিয়ে কক্সবাজার, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ট্রলার ডুবির ঘটনায় ইনানী সৈকত থেকে 3 জনের লাশ উদ্ধার। নোয়াখালীর হাতিয়ায়ও নিখোঁজ অনেকে। এবং ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। 26 অক্টোবরের ওয়াকফে নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি। সংবাদ সম্মেলনে জানালেন নিজেই। আগামীকাল থেকে কোনো পোশাক কারখানা চালুর পর নিরাপত্তা শঙ্কায় বন্ধ করতে বাধ্য হলে ওই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন শিল্প মালিকরা। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা জানিয়েছেন, কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের সংকট নিরসনে করণীয় নিয়ে আলোচনায় নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন তারা। এ সময় বাংলাদেশের পোশাক খাতের বিদেশি অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। তৈরি পোশাক কারখানা চালু ও শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। গেল 2 সপ্তাহ ধরে এটি স্বাভাবিক চিত্র আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্প কারখানায়। অবস্থার উত্তরণ ও নীরব বিচ্ছিন্ন কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের মতবিনিময় সভার আয়োজন করেন শিল্প মালিকরা। সভায় শ্রমিকদের পক্ষে নানা দাবি তুললেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তারা। শ্রমিক সংগঠনগুলোকে মানতে হবে, আবার আরেক দিকে মালিক যারা আছেন তাদেরকেও অবশ্যই শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকদের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো যাতে বাস্তবায়ন হয় সেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছে তারা। আমাদের শেষ ঘামটুকু দিয়ে, শেষ শ্রমটুকু দিয়ে আমি আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, যেটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর, বাংলাদেশের জীবন মরণ সমস্যা। আপনারা যদি না থাকেন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে রফতানি খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী প্রতিবেশী দেশ। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এমন
এমন সব আলোচনায় 4 ঘণ্টাব্যাপী চলা সভা শেষে শিল্প উদ্যোক্তারা পরিষ্কার জানিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে শ্রম আইনের 13 এক ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা। যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। এ সময় শিল্প উপদেষ্টাও জানিয়ে দেন, কারখানা বন্ধ করে দিয়ে কোনো মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের মনে রাখবে সরকার। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। বক্তারা জানান, শ্রম অসন্তোষকে জিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বহিরাগতরা। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টির জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্টে নিহত আহতদের স্মরণে আয়োজিত সমাবেশে তিনি আশা প্রকাশ করে বলেছেন, সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে এই অন্তর্বর্তী সরকার। মুক্তির তৃষ্ণায় আবু সাইদের দুহাত বাড়ানো সেই দৃশ্য ফুটে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারো নিহতের আর্তনাদ। দৃশ্যপটে স্বৈরাচারের নিপীড়ন, নির্যাতন আর হত্যা। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মূকাভিনয় ফুটিয়ে তোলা হয় ৩৬ জুলাইয়ের প্রেক্ষাপট। স্মরণ করা হয় হাজারো নিহত আর অর্ধলক্ষাধিক আহতদের। পুরো জুলাই ও আগস্টের প্রথম ধাপে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিএনপি আয়োজন করে এই স্মরণ সভার। যুক্ত হন শহীদ ও হতাহতের পরিবারের সদস্যরা। বক্তব্যে তুলে ধরেন তাদের নিদারুণ কষ্টের কথা। আমার ছেলের জানি যে চোখ হারাইছে, আমার ছেলের জানি বিচার চাই। তারে নিয়ে কোনি আছে না, মারছে আমার সংসার, আর কেন আমি উপযুক্ত বিচার আপনার কাছে চাই। বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সরকার পতনের এক দফার আন্দোলনে শরিক দলের নেতারা। একই সুরে আওয়াজ তোলেন, গণহত্যাকারীদের মুখোমুখি করতে হবে বিচারের। স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ গড়ে তোলার। আজকে আওয়ামী লীগ যেই ক্যারেক্টার, যেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। যদি আমরা গণহত্যা 16 বছরের হত্যাযজ্ঞের যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানের যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। যারা এই দেশের সৈনিক, তারা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষানি, তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। বৃষ্টি ভেজা বিকেলের অনুষ্ঠান বাধ্য হয়ে করতে হয় সংক্ষিপ্ত। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টিতে এখনও ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল আঘাত প্রতিহতের ঘোষণা দেন। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন তারা। জনগণ এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মানুষের জন্য কাজ করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতিতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে মত তাদের। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে গত কয়েকটি কমিশন। পুনর্গঠিত না হলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছেন তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটের হার ও ডামি নির্বাচন নিয়ে হয় নানা আলোচনা সমালোচনা। 5 আগস্ট সরকার পতনের 1 মাস পর তোপের মুখে পদত্যাগ করে আউয়াল কমিশন। এরপর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। শনিবার রাজধানীর গুলশানে নির্বাচন কমিশন নিয়োগ বিধান বিষয়ে পলিসি ডায়ালগ এর আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আলোচনায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্বাচন বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা। এ সময় নির্বাচন কমিশনার নিয়োগে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। 2022 সালের নির্বাচন কমিশন নিয়োগ আইনের সমালোচনা করে তারা বলেন, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করা উচিত, যেখানে প্রাধান্য দেয়া হবে ব্যক্তির পেশাদার যোগ্যতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এই ক্ষেত্রে কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক। জাতীয় পার্টি বা গণ অধিকার পরিষদ বা এবি পার্টি অথবা অন্য যারা আছেন তারা আইডিওলজিক্যালি ডিফারেন্স থাকতে পারে, বাট আমরা ইলেকশন কমিশন নিয়োগের ক্ষেত্রে একটা জায়গায় ঐক্যমত আসতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকার। আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টি। এদিন সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনার পাশাপাশি দলটি পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে। বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে মত দেন তিনি। আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিরক্ত করার তার পক্ষে নন। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। সঠিক ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এই ব্যাপারে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করবেন বলেও জানান বদিউল আলম মজুমদার। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় ঢাকা এসেছেন মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব কর্মকর্তা ব্রেন্ট নেইম্যান। দিল্লি সফর শেষে বিকেলে তাদের সঙ্গে যোগ দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর মার্কিন প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। শনিবার সকালে মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি দল এসেছেন। দুপুর 3টার পর দিল্লি সফর শেষে ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সহযোগী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের অর্থনৈতিক এই সংকট থেকে বেরোবার জন্য বাইরে পৃথিবীর সহায়তা চাই, সেটা দ্বিপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাই, বহুপাক্ষিক ব্যবস্থা থেকে সহায়তা চাই, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে পারে। তো সেই প্রেক্ষাপটে এটা খুবই একটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা
সফর বলে মনে করছি। সফরে অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি ভূ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। সে বিবেচনায় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিষয়গুলো নিয়ে আলোচনায় বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তাদের যে ভূ রাজনৈতিক পরিকল্পনা বা তাদের যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, সেখানে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সাথে অংশীদার হতে পারব। তো কাজে এখানে দুটোই আমার কাছে আবারও মনে হয় যে সম্পূরক ভূমিকা হিসেবে পালন করতে পারে। কাজেই তারা আমাদের প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ সংস্কার, তাদের প্রয়োজন ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, দুটোই করা সম্ভব বলে আমি। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পাশাপাশি সফরে রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করতে পারে মার্কিন প্রতিনিধি দল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনা ও মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে দেশের সুফি মাজারগুলোতে দুর্বৃত্তের হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে। এসব হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য হামলার নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরও তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে না বলে মনে করেন আইনজীবীরা। তারা বলছেন, এজন্য দরকার ঢাকা দিল্লি কূটনৈতিক প্রচেষ্টা এবং বোঝাপড়া। চিফ প্রসিকিউটর বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে পরোয়ানা জারির আবেদন করবেন তারা। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। আফজাল হোসেনের রিপোর্ট। আদালত ও থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 12 সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় 168টি। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 147। এর মধ্যে ছাত্র জনতার আন্দোলন এবং 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 15টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শুরু হয়েছে তদন্ত। বিচারের জন্য প্রস্তুত করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে এনে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। তবে তাকে ফিরিয়ে আনা না আনা নির্ভর করবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে, কূটনৈতিক তৎপরতার অংশ হবে। সেটা সরকার যথাসময়ে গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে, যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে, অভিযোগ দায়েরটা হবে, তারপরে আমরা নেসেসারি অর্ডারস চাবো এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান, সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, কেননা শুধু আইনি প্রক্রিয়ায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের বোঝাপড়া। আমি বলছি না যে অসম্ভব, কিন্তু সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল, সেই আলাপ আলোচনা শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলেই আসলে তাকে ফিরিয়ে আনা যাবে বলে আমার কাছে মনে হয় না। সেটা ডিপেন্ড করবে দুই পক্ষের আলোচনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপরে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। 2013 সালে হওয়া এই চুক্তির আলোকে দুই দেশই বেশ কয়েকজন বন্দীকে প্রত্যর্পণ করেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসির খান জ্যোতিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন। 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। গতরাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশিরা যৌথভাবে আক্রমণ করে এবং সেখানে এই আজকের যে জ্যোতি, আজ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, সে সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার 2জন পুলিশ কর্মকর্তা, তার বন্ধু
সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর দুইজন বন্ধু থাকলে এই মামলায় সম্পৃক্ত হওয়া যায় না। কয়েকদিনের ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার। বসতি, সরকারি বেসরকারি স্থাপনা, রাস্তাঘাট থেকে এখনো নামেনি পানি। নিরাপদ আশ্রয় খুঁজে তাই স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ইনানি সৈকত থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। টানা ভারী বর্ষণ যা কক্সবাজারে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। 2 দিন ধরে পানিতে ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। কক্সবাজার শহরের মাদ্রাসা পয়েন্ট ঝাউবিতি তলিয়ে আছে পানিতে। এই ঝাউবিতিতে বসবাস করে 30টির বেশি পরিবার। তাদের বসতি পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে তারা। রান্না বাড়া তো করে খাইতে পারতেছি না, এখন ওখানে হোটেলতে আইনে খাইতে হচ্ছে। রাতের বেলা ঘুমোতে পারি নাই, এখানে মানে খাটের উপর দিকে চলে গেছে পানি। এর জ্বর পানি আগাগুড়া বিড়া বাড়ি ঘুরা গিয়ে। এদিকে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বেশিরভাগ বাড়ির মানুষ পানিবন্দী। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। এখন ছোট বাচ্চা লোক কি করছেন ভাই, এ কারণে অনর মানে কি গছ সারি দিয়ে আর তো না আয়োজন বুঝছে পানি উড়ালো গিয়ে এটা গরম মাঝে পানি দূরে থাকি না পারে। এখন বরাবর পানি বেশি হয়ে যায় দিয়ে তেল না বেশি পানি বেশি হয়ে বাদি দরে যাই ঘুরে। তবে শহরের হোটেল মোটেল জোন, লাবণী ও সুগন্ধা পয়েন্টের সড়ক থেকে পানি নেমেছে, কিন্তু সরকারি বেসরকারি নানা স্থাপনা ডুবে আছে পানিতে। পানির কারণে, আবহাওয়ার কারণে বাসা নিয়ে আমরা সতর্ক থাকছি এবং সতর্ক থাকার জন্য চলে যাচ্ছি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানিয়েছে মাইকিংয়ের পাশাপাশি পানিবন্দী মানুষজনকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। আশেপাশে যারা জনগোষ্ঠী আছে, যারা এখন শঙ্কায় আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় সৈকতের নাজিরা টেক পয়েন্ট থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সংস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সন্ধ্যার সময়। এবার খেলার খবর। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। আসন্ন 26 অক্টোবর অনুষ্ঠেয় বাফুফে নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। ভালো ফুটবলার হলেই যে ভালো সংগঠক হওয়া যায় না, সেটা যেন আরও একবার প্রমাণ করলেন কাজী সালাউদ্দিন। মাঠের পাঠ চুকিয়ে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ পদে 2008 সালে সালাউদ্দিন যখন এলেন, তখন তার কাছে ছিল পাহাড় সমান প্রত্যাশা। দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার কাণ্ডারি হিসেবে তাকেই ভাবা হয়েছিল, কিন্তু মাঠের সালাউদ্দিন জায়গা করে নিতে পারেননি সমর্থকদের হৃদয়ে। পাইপলাইনে ফুটবলার তুলে আনায় ব্যর্থতা সহ নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে বহাল তবিয়তে নিজের চেয়ারটা ঠিকই আঁকড়ে ধরে রাখেন তিনি। তার কাছের মানুষদের নিয়ে বাফুফে ভবন হয়ে ওঠে দুর্নীতির আখড়া। তবে গেল 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরই বদলে যায় পাশারদান। হাসিনার বিদায়ের পর সালাউদ্দিন হটাও আন্দোলনে নামেন সাবেক ফুটবলাররা। তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন সমর্থকদের একাধিক সংগঠন। এরপরও 5ম মেয়াদে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অনড় ছিলেন সালাউদ্দিন। ফিফার কাছে বাফুফে অনুরোধ করে নির্বাচন পিছিয়ে দিতে, তবে সে অনুরোধে সাড়া দেয়নি ফিফা, যা স্পষ্ট করে জানায় ফুটবল ফেডারেশনকে। এরপরই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। তবে কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে প্রশ্নে কোনো উত্তর দেননি সাবেক এই ফুটবলার। কৌশলে এড়িয়ে গেছেন সে প্রশ্ন। আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। আশা করবো আপনারা মনে কিছু রাখবেন না। 2008 থেকে 2024 দীর্ঘ 16 বছর দেশের ফুটবলের সর্বোচ্চ চেয়ারে থাকলেও সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী সালাউদ্দিনের। নারী ফুটবল এ সময় দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে গেলেও জাতীয় দল পারেনি প্রত্যাশা পূরণ করতে। একই সঙ্গে ফুটবল ফেডারেশন কলঙ্কিত হয়েছে দুর্নীতির কারণে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পোশাক খাতে কাটছে না অস্থিরতা। কাল কোনো কারখানা বন্ধ হলে সেটি অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি মালিকদের। শিল্প ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টা। স্বচ্ছ প্রক্রিয়া নিরপেক্ষ ব্যক্তিকে ইসিতে নিয়োগের প্রস্তাব রাজনৈতিক ও সুশীল সমাজের। আওয়ামী লীগকে ছাড়াও গ্রহণযোগ্য হবে ভোট, বললেন সংস্কার কমিশন প্রধান।
এবং বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বিএনপির স্মরণ সভা। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গী থাকুন সময়।